আয়াস ওখান থেকে উঠে চলে গেল। নূর কিছুই বুঝতে পারছে না। এদিকে ইফাও কিছু বলছে না দেখে নূর খানিকটা উঠে বসার চেষ্টা করে বলল, কি হয়েছে বলবে তো ইফা? সবকিছু ঠিকঠাক? ইফা এখনো কিছু বলছে না, মুচকি হাসছে। নূর কাহিনীর কিছুই বুঝতে পারছে না। আবার জিজ্ঞাসা করতে গেলেই আয়াসের মা রুমে আসলো। স্যুপের বাটিটা টেবিলে রেখে নূরের পাশে বসতেই নূর ওনার দিকে তাকালো। ক্রমে ক্রমে নূরের চোখ জোড়া ছোট হয়ে আসছে। হয়তো ওনাকে এখনো চিনতে পারেননি। উনি নূরের দৃষ্টি লক্ষ্য করে বললেন, পৃথিবীর সবচেয়ে বড় অনুভূতি কি জানিস নূর? নূর এখনো আগের ন্যায় ওনার দিকে তাকিয়ে আছে। উনি কি বললেন সেটা হয়তো নূর গুরুত্ব দিয়ে দেখেনি, তাই কিছু উত্তর দিল না, ওনার দিকেই তাকিয়ে রইল। নূর কিছু বলছে না, অথচ ওনার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে উনি বললেন, কি রে বুঝলি না? নূর এবার হতবাক হয়ে মাথা নাড়িয়ে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না। উনি এবার খানিকটা উচ্চস্বরে হেসে উঠে বললেন, আমি আয়াসের মা, মানে তোর ও মা। আর আমার প্রশ্নের উত্তর তো তুই দিলি না, তাই আমি দিই কেমন? আমার প্রশ্নের উত্তর হল, পৃথিবীর সবচেয়ে সুখানুভূতি হল মা হওয়ার অনুভূতি, মানে মাতৃত্ব। কথাটা শোনার সাথে সাথে নূর আয়াসের মাকে ঝাপটে জড়িয়ে ধরল। আয়াসের মা অবাক হলেন না, এমনটাই স্বাভাবিক। উনিও নূরকে আলতো হাতে জড়িয়ে ধরলেন, এক প্রকার শান্তি অনুভব করছেন। ইফাও মুচকি হাসছে। ঘড়ির কাঁটা বেশ কয়েকবার 12 ঘর অতিক্রম করছে, কিন্তু নূর এখনও আয়াসের মাকে ছাড়ছে না দেখে উনি হালকা সুরে বলে উঠলেন, কি রে, কি হলো? একেবারে চুপ হয়ে গেলি দেখছি। কি বিশ্বাস করতে পারছিস না নাকি? নূর ওনাকে জড়িয়ে ধরেই মাথা নাড়িয়ে বলল, হমম, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সামনে আছো। কথাটা শুনেই ওনার হাসির শব্দটা বেশ উচ্চ হল। পাশ থেকে ইফা বলে উঠল, ভাবি তোমাকে বলা হলো কি আর তুমি করছো কি? নূর একটু লজ্জা পেল। নিজের প্রেগনেন্সির কথাটা ওর কানে যায়নি এমনটা নয়, ও শুনেছে, তবে সবকিছু একসাথে যেন বিষয়টা একটু অবিশ্বাস্য হয়ে উঠেছে ওর কাছে। খানিকটা লজ্জা পাচ্ছে ও, ভাবলেই কেমন আলাদায় এক প্রকার অনুভূতি হচ্ছে মনে। আয়াসের মা নূরকে ওনার কাজ সরিয়ে নূরকে সামনে এনে বলল, কি রে, লজ্জা পাচ্ছিস? নূর মাথা নিচু করে লজ্জা পেয়ে বলল, না। উনি নূরের কপালে চুমু এঁকে বলল, শোন, এটা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র অনুভূতি, হলো মাতৃত্বের অনুভূতি। এখন থেকে তুই ও কারোর অস্তিত্ব বহন করছিস, তাই সবসময় নিজের খেয়াল রাখবি আর তার তোদের সেই ছোট্ট পরিবারের কথা ভাববি। নূর মাথা নিচু করে শুনছে সব। নূরের লাজুক ভাব দেখে ইফা বলে উঠল, নাও, আর লজ্জায় লাল হতে হবে না, আমরা তো আমরাই। নূর মাথা তুলে ইফার দিকে তাকাতে গেলেই আয়াসরুমে ঢুকল। আয়াসরুমে ঢুকতেই নূরের মুখটা আরও লজ্জায় লাল হয়ে গেল। আয়াস নূরের দিকে একবার তাকিয়ে দেখল, নূর ভীষণ রকম লজ্জায় পড়ে গেছে। আয়াস এবার ওর দৃষ্টি সরিয়ে ওর মাকে বলল, আম্মু, ভাইয়াকে ফোন করেছিলাম, ভাইয়া টিকিট কেটেছে, পরশু চলে আসবে। উনি আনন্দে উৎফুল্ল হয়ে বললেন, কত বছর ছেলেটাকে দেখি না, ভিডিও কলে আর চোখের জল আটকে রাখতে পারলাম না। আয়াস ওর মায়ের কাঁধে হাত রেখে বলল, আম্মু স্টপ ক্রাইং, ভাইয়া আসলে না হয় মন খুলে কেঁদো। উনি মুচকি হেসে বলল, তা ওকে তুই ওই খুশির খবরটা দিয়েছিস? আয়াস মুচকি হেসে বলল, ইফা আগেই সব ভাইয়াকে জানিয়ে দিয়েছে। ইফা উৎসাহের সাথে বলল, হমম, ওনার সাথে যখন সকালে কথা হলো তখন তো ডক্টর ছিল বাসায়, তাই ওনাকে জানিয়ে দিয়েছিলাম। আয়াস খানিকক্ষণ ইফার দিকে তাকিয়ে রইল, তারপর ইফার থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, যাই হোক, আমি ভাইয়াকে এয়ারপোর্ট থেকে পিক করতে যাব। কথাটা বলে টেবিলের ওপর স্যুপটার দিকে তাকিয়ে বলল, আম্মু, এটা কি ঠান্ডা হয়ে গেছে? কথাটা শুনতাই প্রিয়ন্তী বলে উঠলেন, না, ওটা ঠান্ডা হয়নি এখনো,
আমি তো সবে গরম করে নিয়ে আসলাম, এখনো খাওয়ানো হয়নি। কথাটা শুনে আয়াস বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ওটা এখানে থাক, আমি ওকে খাইয়ে দিচ্ছি। উনি মুচকি হেসে নূরের কপালে চুমু দিয়ে বেরিয়ে যেতে নিলেই নূর খানিকটা লজ্জা আর ভয়ের খাতিরে একটু থতমত হয়ে বলল, তুমিও থাকো মামনি। উনি আয়াসের দিকে তাকিয়ে আবার বলে উঠল, আমার একটু কাজ আছে, তুই খেয়ে নে, আমি আসছি। তাছাড়া আয়াস তো আছে, ইফা চল আমরা যাই। নূর আয়াসের দিকে তাকালো, মুখে দুষ্টুমির রেশ। নূর আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে বসে রইল। ইফা একটা হাসি দিয়ে বেরিয়ে যেতে নিলেই আয়াস থামিয়ে বলে উঠল, ইফা শোন। ইফা পিছন ঘুরে বলল, হমম ভাইয়া বলো। ভাইয়ার সাথে তোর কথা হয়? ইফা বেশ সাবলীলভাবে বলল, হ্যাঁ, ওনার সাথে তো রোজই কথা হয়। আয়াস মাথা নাড়িয়ে বলল, আচ্ছা তুই যা। কথাটা বলার সাথে সাথে ইফা চলে গেল। নূর হয়তো আয়াসের কথার মানে বুঝতে পারল। নূর চুপ করে আছে, তারপর আয়াস নূরের সামনে বসল। নূর মাথা নিচু করে আছে দেখে আয়াস ও মাথা ঝুঁকে নূরের দিকে তাকিয়ে বেশ সুরেলা কণ্ঠে বলল, আফু, শোনা। কণ্ঠটা শুনতাই নূরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, গলা শুকিয়ে আসছে। মানুষটার অস্তিত্ব ও নিজের মাঝে বহন করছে, এখন কি বলবে ও। আয়াস এবার ওর শার্টের একটা বোতাম খুলে নূরের দিকে এগিয়ে যেতেই নূর চমকে উঠে বলল, কি জি বলুন। আয়াস নূরের দিকে আরো খানিকটা এগিয়ে গিয়ে বলল, ভয় পাচ্ছ? নূর একটু পিছিয়ে গেল, তারপর তুতলিয়ে বলল, কই না তো। আয়াস দেখল নূর ভয় পাচ্ছে, তার কারণটাও জানে। নূর হয়তো ভাবছে বেবিটার জন্য আয়াস এখন কোনো ঝামেলা করবে, সেই ভয় পাচ্ছে নূর। আর আয়াস বুঝতে পারল, তাই নূরকে আরো খানিকটা ভয় দুখানোর জন্য বলল, কি করেছ তুমি এটা? ভয় নূর কুঁচকে গেল, আয়াসের দিকে তাকিয়ে বলল, কি করেছি মানে? আয়াস একটু গম্ভীর কণ্ঠে বলল, কি করেছ বুঝতে পারছ না নাকি বুঝতে চাইছ না কোনটা? নূর এবার কেঁদে ফেলবে এমন ভয় পেয়ে বলল, আমি কিছু করিনি। আয়াসের হাসি পাচ্ছে খুব, তবুও হাসি আটকে বলল, তুমি না করলে তাহলে কে করেছে? নূর এবার ফুপিয়ে কেঁদে উঠল। আয়াস হো হো করে হেসে নূরকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরে পাগলি, কাঁদছ কেন? আমি তো মজা করছিলাম। তুমি কি জানো তুমি আমার জন্য ঠিক কতটা হ্যাপিনেস বহন করছো? নূর চোখ মুছে বলল, প্লিজ বাচ্চাটা নষ্ট করতে বলবেন না, আমি পারব না। আয়াস নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এসব কি কথা আফসোনা? আর কখনো এমন বলবে না। নূর চুপটি করে রইল। আয়াস নূরকে সরিয়ে নূরের ঠোঁটে আঙুল দিয়ে আলতো স্লাইড করে বলল, আমার মন এখন অনেক কিছু চাইছে, অনেক কিছু করতে, অনেক কিছু বলতে। নূর লজ্জা পেয়ে বলল, ধ্যাত। কথাটা বলে বিছানা থেকে নামতে গেলেই আয়াস হাত ধরে নিল। সব সময় সব বাধা আমি মানতে পারবো না আফসোনা, তাই আজও পারব না। কথাটা বলে হাত ধরে কাছে টেনে আনল। নূর আয়াসের চোখে চোখ রেখে কথা বলার সাহস পাচ্ছে না, লজ্জায় আয়াসের বুকে মুখ লুকাল। আয়াসের আর কিকেল্লা ফতে, তুমি কি আজও আমাকে ক্ষমা করতে পারোনি প্রিয়ন্তী? খানিকটা অনিশ্চয়তা ভরা কণ্ঠে বলে উঠলেন তেহেরাত সাহেব। পাশে খানিকটা দূরত্ব বজায় করে বসে রয়েছেন প্রিয়ন্তী মোস্তাফা। মাথা নিচু করে রেখে চুপ করে রইলেন উনি। কি বলবেন বুঝতে পারছে না, বলার আছে অনেক কিছু কিন্তু বলতে পারছেন না তিনি। প্রিয়ন্তীর নিস্তব্ধতাকে অনুসরণ করে তেহেরাত সাহেব পুনরায় বললেন, তোমার ডায়েরিটা আমি পড়েছি, তোমাকে খোঁজার স্বার্থেই পড়েছি। যদিও কারোর একান্ত ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার অধিকার আমার নেই, সে আমার স্ত্রী হোক বা অন্য কেউ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। খানিকটা হাঁপিয়ে উঠে বললেন,
তোমার এই নিস্তব্ধতা আমার পুরনো অক্ষয় পাপগুলোকেই জানান দেই বড্ড দৃঢ়ভাবে, তা আমি উপলব্ধি করি প্রতি মুহূর্তে, তবে শেষ বয়সে এসে সবটা হারানোর ভয় পায় বড্ড, যদিও জানি যে কোনো কিছুই আমি ধরে রাখতে পারিনি। ওনার কথাটা শুনে প্রিয়ন্তী ঈষৎ মুচকি হাসলেন। ওনার ঠোঁটে ফিচেল হাসির রেখা দেখে তেহেরাত সাহেব কিঞ্চিত হতচকিত হয়ে গেলেন। তা আমার সেই পুরনো একান্ত ব্যক্তিগত ডায়েরি পড়ে কি জানলে? তেহেরাত সাহেব ম্লান কণ্ঠে বললেন। তুমিও একটা সময় কাদম্বিনীর মতো অনুভব করতে। উনি এবার তেহেরাত সাহেবের মুখের দিকে তাকিয়ে বলল, রবীন্দ্রনাথের জীবনে কাদম্বিনী দেবীর ভূমিকা জানো? তেহেরাত সাহেব মাথা নিচু করে ফেললেন। কি বলবেন ঠিক বুঝতে পারছে না। মুখে ফুটে উঠেছে একরাশ অসহ্য ঘৃণা নিজের প্রতি। অতীত ত্যাগ করে বর্তমানকে আঁকড়ে বাঁচতে শেখো, এই লাইনগুলো বোধহয় শায়েরি বা কাব্যগ্রন্থেও মানায়, আসলে বাস্তব জীবনে এগুলো বড্ড বেমানান, তা আজ ভালোভাবে উপলব্ধি করতে পারছেন বেশ। হঠাৎ হালকা শরীর কাঁপানো হাসি হাসলেন প্রিয়ন্তী মোস্তাফা। প্রেয়সীর সেই হাসির দিকে দৃষ্টি উঁচিয়ে দেখার ক্ষমতা তেহেরাত সাহেবের নেয়। কম্পমান হাসির রেখাটা ক্রমশ সংকুচিত করে প্রিয়ন্তী বলে উঠলেন, ক্ষমা তো আমি সেই দিনই করে দিয়েছিলাম যেদিন তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছিলে, ক্ষমা চেয়েছিলে আমার কাছে, কিন্তু সেদিন আমি তোমার ক্ষমা প্রার্থনার কোনো জবাব দিইনি, কারণ আমি এক হতভাগা নারী যে ভেবেছিল, বলতে পারো এক প্রকার কল্পনা করেছিল যে নাহার যাই হোক তুমি আমার ইশারা বুঝবে, কিন্তু না, তুমি বোঝোনি, উল্টে আমার থেকে দূরে সরেছিলে আর একরাশ অনুশোচনার মায়াজালে নিজেকে জড়িয়ে নিয়েছিলে। হতাশ হতাম আমি জানো তো। তেহেরাত সাহেব ফোঁপিয়ে উঠলেন, চোখ থেকে ঝরাতে লাগলেন অঝোর ধারার জল। প্রিয়ন্তী মুচকি হেসে ওনার কাঁধে আলতো হাতের স্পর্শ রেখে বললেন, ক্ষমা কেন করব না বলতে পারো? আমি কি ক্ষমা না করার? যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা পরম দয়ালু আল্লাহ ক্ষমাশীল, তিনি যদি সবার পাহাড় সমান গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমি তার ক্ষুদ্র একটা বান্দা হয়ে তা কেন পারব না বলতে পারো? বরং যারা ক্ষমা করে তারা সৃষ্টিকর্তার দৃষ্টিতে উচ্চ আসন লাভ করে। সবচেয়ে বড় কথা যেটা তুমি কখনোই বোঝোনি তা হলো আমার ভালোবাসা। তেহেরাত সাহেব কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, বুঝেছিলাম আর এখনো বুঝি, শুধু সেদিন তোমার মন পড়তে পারিনি আমি। প্রিয়ন্তী তেহেরাত সাহেবের দিকে ঝুঁকে প্রশ্ন করল, তুমি কাঁদছ কিসের জন্য? তেহেরাত সাহেব উঠে দাঁড়ালেন, জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। তার এক কাঁধ থেকে শাল ঝুলছে। প্রিয়ন্তী ধীর পায়ে উঠে গিয়ে হেঁটে ওনার পাশে দাঁড়ালেন, কাঁধের শালটা কাঁধে টেনে দিয়ে ওনার কাঁধে মাথা রাখলেন। আমরা মানুষ মাত্র ভুল হয়, কিন্তু ভুলটাকে শুধরে নিয়ে এগিয়ে যাওয়া মানেই জীবনের আসল সার্থকতা লাভ করা। তেহেরাত সাহেব আর এক হাতে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরলেন। সূর্য অস্ত যাবে, গোধূলির লগ্নে আকাশে রক্তির আভার মিষ্টি উজ্জ্বলতা, কাটছে যত গ্লানি আর ছড়াচ্ছে মুগ্ধতা। কোথায় যাচ্ছেন আপনি? অনেকটা আকাঙ্ক্ষিত দৃষ্টি নিয়ে চেয়ে রইল নূর, হয়তো আয়াসের থেকে সঠিক উত্তরটার আশা রাখছে ভীষণভাবে। আয়াস পিছন ঘুরে নূরের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কোনো দরকার? নূর ওর প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে মাথা নিচু করে নিয়ে মাথা নাড়িয়ে না সম্মতি জানাল। মানুষটা কি ওর মন বোঝে না নাকি বুঝতে চাই না, না হলে এমন একটা প্রশ্নের এমন উত্তর ওর কাম্য নয়। আয়াস নূরের মুখের দিকে চেয়ে বলল, আমি আসছি। নূর একটু কষ্ট পেল, তবুও বলল, শুনুন। আয়াস পুনরায় পিছন ঘুরে বলল, কি? নূর বেশ আলতো স্বরে বলল, রাজকুমারীর সেই ছোট্ট বোনের কাহিনীটা তো এখনো বললেন না। আয়াস নূরের প্রশ্নের উত্তরে বেশ রুক্ষ কণ্ঠে জবাব দিল, সময় হলে নিশ্চয়ই বলব। নূরের চোখের কোণে জল। আচ্ছা, মানুষটা কি হৃদয়হীন? প্রশ্নটা ভীষণভাবে কড়া নাড়ে নূরের মনে। তার এই হঠাৎ বর্ষণের মতো রুক্ষ মেজাজের কিছু উত্তর নূরকে আহত করে মনে মনে।
মন খারাপের রেশটা একেবারেই কমাতে নূর বলল, যাওয়ার পথে খালাম্নিকে ডেকে দেবেন। আয়াস সম্মতি জানিয়ে বলল, কোনো দরকার। নূর এবার খানিকটা রেগে গেল, বেশ তীক্ষ্ণ মেজাজে উত্তর দিল, দরকারেই কি কোনো মানুষকে প্রয়োজন হয়? আপনি বোধহয় দরকারেই সবাইকে চান, তা কখনো নিজের রসনা তৃপ্ত করার জন্য বা নিজের অন্তরের জ্বালা মেটাতে। কথাটা বলে নূর ছলছল চোখে মুখ ঘুরিয়ে নিল অন্য দিকে। মানুষকে এই সহজ মনে হয় তো এই কঠিন। আয়াস মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। নূরের চোখ থেকে আপনা আপনিই জল গড়িয়ে পড়ল। ঝটপট চোখের জল মুছে নূর ফোনটার দিকে তাকালো। ফোনের ওয়ালপেপারে একটা বাচ্চার ছবি দিয়েছে নূর, সেটা দেখেই ওর মন ভালো হয়ে গেল। আর কয়েক মাস পর ওরও একটা ফুটফুটে বেবি হবে, তাকে নিয়ে কত কল্পনার জাল বুনছে নূর। কথাগুলো ভাবতে ভাবতেই খালমণি আসলেন। ওনার গলা ভর্তি হাসি, বেশ উৎফুল্ল হয়ে বললেন, কি নূর, কেমন আছো এখন? বমি পাচ্ছে নাকি? নূর ও ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, না। উনি নূরের পাশে বসে বললেন, শাশুড়িকে পেয়ে আমাকে ভুললে চলবে? যতই হোক আমি কিন্তু তোমার খালাম্নি, সেটা ভুলো না। খালাম্নি শব্দটা শুনে নূরের প্রশ্নটা যেন আরো সহজ হয়ে গেল। নির্দ্বিধায় বলল, একটা প্রশ্ন করি খালাম্নি? উনি নূরের মাথায় হাত বুলিয়ে বলল, ধুর পাগলি, জিজ্ঞাসা করার কি আছে, বলো কি বলবেন। আপনি সত্যিই কি আয়াসের নিজের খালাম্নি? কথাটা বলে নূর ওনার মুখের দিকে তাকালো। উনি কথাটা ঠিক কতটা গভীরভাবে ভাবছেন তা ওনার মুখ দেখে বোঝা সম্ভব না। কিছুক্ষণের জন্য নূর ভাবল যে উনি হয়তো কষ্ট পেয়েছেন নূরের এমন প্রশ্নে, তাই নূর উত্তেজিত হয়ে বলল, সরি, আসলে আমি এভাবে বলতে চাইনি খালাম্নি, আমি কৌতূহলবশত একটা ভুল প্রশ্ন করে ফেলেছি, কষ্ট পেও না। উনার চোখের কোণে জল দৃশ্যমান, তা নূরের কাছে স্পষ্ট। নূরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অজান্তেই ওনাকে কষ্ট দিয়ে ফেলেছে ও, এখন নিজেও ভীষণ কষ্ট পাচ্ছে। নূরকে এবার উনি বলে উঠলেন, রক্তের সম্পর্ক না থাকলেও আমি তোমাদের খালাম্নি নূর, অনেক ভালোবাসি তোমাদেরকে। কত বছর ধরে এই বাড়িতে আছি তার হিসাব নেই। আমি যখন এই বাসায় প্রথম এসেছিলাম তখন আহানের বয়স 10 আর আয়াস ছিল 7 বছরের। জানো তো, ওদের দুই ভাইয়ের একে অপরের প্রতি ভালোবাসা দেখে আমি অবাক হতাম, এত অল্প বয়সেও ওদের মাঝে যা ভালোবাসা। নূর স্বস্তি পেল, কৌতূহলবশত জিজ্ঞাসা করল, মানে বলতে তেমন কিছুই না। আসলে দুটো ছোট বাচ্চা এক বাসাতে থাকলে তাদের মধ্যে তো খুঁটিনাটি বিষয়ে ঝগড়া হয়, কিন্তু আয়াস আর আহান কখনো নিজেদের মধ্যে ঝগড়া করত না, বরং ওদের একে অপরের বিরুদ্ধে বাইরের কেউ কথা বললে ওরা তখন খুব রেগে যেত, তখন অনেক ঝামেলা করত তাদের সাথে। আহান ছিল বড্ড দুষ্টু প্রকৃতির, কিন্তু আয়াস বরাবরই অনেক শান্ত। নূর অবাক হয়ে বললেন, সত্যি? উনি বললেন, মম, আয়াস কখনো রেগে আর উঁচু স্বরে কথা বলে না, আর অনেক শান্ত এখনো, আর বড্ড মেধাবী, না হলে কি আর সায়েন্টিস্ট হতে পারে। তোমাকে একদিন বলেছিলাম না ওর ডিগ্রির কথা? নূর মাথা নাড়িয়ে সম্মতি জানাল। উনি আবার বললেন, আমি প্রথমে এই বাসাতে এসেছিলাম আহান আর আয়াসের হতো ধরেই। তখন ইফার বয়স 1.5 বছর। আমার বিয়ের 2 বছর পর আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে। আমার ওপর অত্যাচার করলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসি একরত্তি ইফাকে নিয়ে। কোথাও আশ্রয় না পেয়ে রাস্তায় মাথা গোঁজার ঠাঁই হয়। একদিন ইফাকে নিয়ে এই এলাকার একটা দোকানের পাশে বসেছিলাম। আমার চোখটা লেগে এসেছিল, বেশ ঘুম পাচ্ছিল আর ঘুমিয়েও পড়ি। তখন আশ আর আহান দুই ভাই ব্যাডমিন্টন খেলার জন্য সাইকেলে করে যাচ্ছিল। হঠাৎ কেউ ইফাকে নিয়ে পালাচ্ছিল তা ওরা বুঝতে পারে। তার পিছু নিতে গিয়ে তাকে পিছন থেকে সাইকেলে ধাক্কা মারলে চোর মাটিতে পড়ে যায়। ইফা ব্যথা পেয়েছিল বেশ, জ্বরও চলে এসেছিল।
তারপর ছোট্ট ইফাকে আহান কোলে করে আমার কাছে নিয়ে আসে, তারপর ওরাই আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। ভেবেছিলাম জমিদার বাড়ির বড় বড় মানুষরা আমাকে আর আমার মেয়েকে তুচ্ছতাচ্ছিল্য করবে, কিন্তু না, তারা আপন করে নিয়েছিল আমাদেরকে। তারপর থেকে আশ আর আহান আমার ও ছেলে হয়ে গেল। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। ভাবি নিখোঁজ হলে আমি ওদের খালাম্নির মতো সবকিছু পালন করতাম। বড্ড ভালোবাসি ওদের। তেহেরাত ভাইয়া আর প্রিয়ন্তী ভাবি আমাকে কখনো কাজের লোকের চোখে দেখেননি। নিজের বোনের মতোই ভাবেন, তাই আমি ওদের খালাম্নি। ওনার চোখের জল মুছিয়ে নূর ওনাকে জড়িয়ে ধরলেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটা দীর্ঘ কাহিনী থাকে, তা আমরা কখনো জানি আবার কখনো অজানাই থেকে যাই। উনি চোখের জল মুছে বললেন, যাই হোক, আমি তোমাদের খালাম্নি, বুঝলে? নূর মুচকি হাসল। উনি বললেন, অনেকক্ষণ তুমি কিছু খাওনি, তোমার জন্য খাবার নিয়ে আসি। না, আমার খিদে নেই খালাম্নি। বললেই হলো, এখন থেকে বুঝি বেশি খাবে? ইচ্ছা না থাকলেও খাবে। আমি খাবার আনছি, তারপর আবার গল্প করব। আর আয়াস ভীষণ রকম বাচ্চা প্রেমী। আয়াস বাচ্চাদেরকে খুব ভালোবাসে, তাই নিজের বাচ্চার অযত্ন হলে তোমার আর রক্ষে নেই। নূর মুচকি হাসল। কথাটা বলে উনি বেরিয়ে গেলেন। এই বাড়ির মানুষরা কত সহজে সবাইকে আপন করে নেই, কিন্তু আয়াস, ওনার সব রাগ কি শুধু আমার জন্যই প্রযোজ্য? উনি তো সবার ওপর রাগ দেখান না, তাহলে আমার ওপরই কেন খালি রাগ দেখান? ওনার ডেভিল রূপটা কেন শুধু আমার জন্যই? নূরের মনে এই প্রশ্নগুলো জেগে উঠল। পাশ ফিরে ঘড়ির দিকে তাকালো নূর। ঘড়ির কাঁটা রাত ৮টা ছোপ ছোপ। সেই দুপুরে আয়াস বেরিয়েছিল, তারপর এখনো ফেরেনি। নূর জিজ্ঞাসা করলেও আয়াস কখনো ঠিকঠাক উত্তর দেয় না, তবে নূর আয়াসের এমন ব্যবহারে কষ্ট পায়, শুধু কখনো প্রকাশ করে নিজের অভিযোগটা আয়াসের কাছে জানান দেয় না। একরাশ বিরক্তি নিয়ে পিছু ঘুরল নূর। পুনরায় পাশ ফিরে শুয়ে পড়তেই হঠাৎ বমি আসতেই ধরফরিয়ে উঠে গেল। আজকে সারাদিন বমির প্যারায় ও কুপোকাত। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকল নূর। হরহরিয়ে বমি করল। 4 দিন ধরে যা খাচ্ছে সবই বমি হয়ে শরীর থেকে বেরিয়ে আসছে। ভীষণ রকম অস্বস্তি কাজ করছে শরীরের মাঝে। মুখটা ধোয়ার জন্য বেসিনে থাকা ট্যাপটা অন করতে গেলেই হঠাৎ করে ট্যাপটা খুলে ধপ করে মাটিতে পড়ে গেল। হঠাৎ করে এমন কিছু হওয়াতে নূর ভয় পেয়ে গেল। রাতের বেলা এমন কিছু একটা সাধারণ বিষয় ঘটলেও তা নিয়ে ভয় পাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু না। নূর ভয় পেয়ে সরে গেল। আর একটু হলেই কলটা খুলে ওর পাই পড়ত। নূর পাশের হ্যান্ড শাওয়ারটা অন করে মুখটা পরিষ্কার করতে নিলেই হঠাৎ ফরমালিনের গন্ধে ওর শরীর তিরতিরিয়ে উঠল। নূর বিদঘুটে ফরমালিনের গন্ধ পেয়ে এদিক ওদিক তাকাতে লাগল। বুঝতে পারছে না হঠাৎ ওয়াশরুমে ফরমালিনের গন্ধ কোথা থেকে আসবে। নূর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। শাড়ির আঁচলটা দিয়ে মুখ মুছে আবার বিছানায় শুয়ে পড়ল। এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না, বরং ফরমালিনের গন্ধটা আরও বেশি ছড়াচ্ছে। খানিকক্ষণ দীর্ঘ বিরতি নিয়ে শ্বাস নিতে লাগল নূর, যাতে গন্ধটা কম আসে নাকে। ইতিমধ্যে ফরমালিনের সাথে আরও অনেক রকম গন্ধ ভেসে আসছে ওর নাকে। নূর দেখল যে ওয়াশরুমের দরজাটা খোলাই আছে আর সেদিকে থেকেই গন্ধটা বেশি ছুটছে, তাই নূর আবার উঠে দরজাটা বন্ধ করে দিল। বিছানায় শুয়ে পড়তেই আয়াসের কথা মনে পড়ল। আবার ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা থেমে নেই, থেমে আছে হয়তো ওর নিজের সময়। চোখ বন্ধ করতেই খট করে একটা কথা মাথায় ঘুরপাক খেতে লাগল, তা হল আয়াস সায়েন্টিস্ট। নূর চোখ খুলে উঠে বসল। ভাবনা আসছে অনেক রকম। আচ্ছা, উনি সত্যিই কি সায়েন্টিস্ট? প্রশ্নটা নিজে নিজে করার পর আবার নিজে বলে উঠল যে না হওয়ার কি আছে, উনি তো অনেক পড়াশোনা করেছেন। আবার প্রশ্ন জাগল, আচ্ছা, উনি আমার মতো এত কম পড়াশোনা জানা মেয়েকে কেন বিয়ে করলেন? ওনার তো সায়েন্টিস্টের সাথেই বিয়ে হওয়ার কথা। উনি কেমন সায়েন্টিস্ট? ওনার গবেষণার বিষয় কি? সবশেষে যে প্রশ্নে এসে নূর থেমে গেল। ওনার না একটা গোপন কক্ষ আছে, সেটা কোথায়?
কথাটা ভাবতেই নূর তাকালো ওয়াশরুমের দিকে। দ্বিতীয়বার আর কিছু ভাবল না, জলদি ছুটে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে ঢুকে ভিতর থেকে নূর দরজা বন্ধ করে দিল। ওয়াশরুমের ভিতর গন্ধে ভরে গেছে। ল্যাবে যেমন বিভিন্ন কেমিক্যালের গন্ধ থাকে ঠিক তেমনটাই। শাড়ির আঁচলটা হলো ভরসা, সেটা দিয়েই নাকের কাছে শক্ত করে চেপে ধরল, না হলে ওর ক্লান্ত শরীর বেহুশ হওয়ার জন্য যথেষ্ট। নূর এদিক ওদিক তাকাতে লাগলো, কোথা থেকে গ্যাস আসছে তা খুঁজতে লাগল। না পেরে নূর এবার একটা দেওয়ালে ধাক্কা মারল। কিছুই হলো না, উল্টে ব্যথা পেল, হাতে লেগেছে বেশ। বিরক্ত হয়ে আর একদিকে তাকালো ও। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও লাভ হলো না। বিরক্ত হয়ে বেরিয়ে আসতে নিলেই দেখল দেওয়ালে একটা জায়গাতে একটা স্কসু দিয়ে আটকানো। উপেক্ষা করতে চেয়েও পারল না নূর। স্কসুটাতে হাত দিয়ে টানতেই সেটা আরও দেওয়ালের ভিতর ঢুকে গেল। নূর বুঝল আদতেও এটা কোনো স্কসু না, এটা বোতাম জাতীয়। স্কসুটাতে হাত দিতেই নূর দেখল যেখানে জলের ট্যাপটা ছিল সেখানের একটা সুড়ঙ্গ থেকে আপনা আপনিই ছোট্ট একটা চাবি বেরিয়ে এলো। আচমকায় এমন আশ্চর্য কিছু হওয়াতে নূর বেশ অবাক হল। চাবিটা নিতে গিয়ে হাত কাঁপছে। কি করবে বুঝতে পারছে না। অনেক ভয় ভয় চাবিটা হাতে নিতেই সেটা আপনা আপনি আবার ভিতরে ঢুকে গেল। চাবিটা নিয়ে এবার কোথায় কি করবে নূর বুঝতে পারছে না। চাবিটা নিয়ে ওয়াশরুমের এদিক ওদিক তাকালো, কিছু বুঝছে না। যেখানে থেকে চাবিটা বেরিয়ে এলো সেই জায়গাটা একটু ভালো করে দেখতে লাগলো। ভয়ও লাগছে যদি আজ চলে আসে তো। নূর জায়গাটা দেখতে দেখতেই হঠাৎ দেখলো সেখানে তবে খুব ভিতরে একটা চাবি রাখার জায়গা। নূরের মুখে হাসি ফুটে উঠল। ঝটপট চাবিটা রাখতেই দেওয়ালটা হঠাৎ একটা দরজার মতো খুলে গেল। নূর ভয় চমকে এলো। এতদিন যেটা দেওয়াল হিসাবে ভাবতো আর আজকে সেটা দেখছে একটা দরজা। নূর ভয় ভয় সেদিকে উকি দিল। দেখলো লিফটের যেমন ছোট কুঠুরি হয় ঠিক তেমনি একটা কুঠুরি। সেখানে নূর ঢুকবে কি না ভাবছে। ঢুকতেও বেশ ভয় পাচ্ছে কারণ ভিতরে কোনো আলো নেই। যদি সেটা না চলে, নূর যদি ওখানেই বন্দী হয়ে থাকে তো। সেদিকে তাকাতেই দেখল হঠাৎ সবুজ রঙের একটা আলোয় লেখা ভেসে উঠল, ওয়েলকাম। নূর ওর পেটের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করিস পুচকু, অনেক রিস্ক নিয়ে যাচ্ছি, ফিরব কি জানি না, তবে তোর মামতাম তোকে অনেক ভালোবাসে। কথাটা বলে নূর ভিতরে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। নূর ভয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ তীব্র গতিতে লিফট চলতে শুরু করলেই নূর আ করে চেঁচিয়ে উঠল। কয়েক সেকেন্ড পর হঠাৎ লিফটটা থেমে গেল আর দরজাটাও আপনা আপনি খুলে গেল। নূর বেরিয়ে এসে দেখল বিরাট একটা হলো ঘর, চারিদিকে আলোয় পরিপূর্ণ। চারিদিকে এই সেই কত সিড। আশেপাশে বেশ কয়েকটা কঙ্কাল দেখে নূর কেঁপে উঠল। চলে এসেছে কিন্তু ফিরবে কি করে সেটা ও জানে না। সামনের দিকে এগিয়ে যেতেই দেখল একটা কফিন জাতীয় জিনিস। নূর সেদিকে এগিয়ে গেল দেখার জন্য যে কি আছে। কফিনটা খুলতেই দেখল অনেক ওষুধ দিয়ে প্রিজার্ভ করা ডেড বডি। নূরের মাঝে যেন কোনো ভয় কাজ করছে। নাকাপরোটা সরিয়ে মুখটা দেখতে যাবে তখনই কেউ একটা গাঢ় কণ্ঠে বলে উঠল, নূর। নূরের কলিজা কেঁপে উঠল, হাত কাঁপতে লাগল, পা দুটো আর স্থির নেই। সামনে ঘুরে তাকাবে সে শক্তি ওর মাঝে নেই। আর একবার আওয়াজ কানে এলো, নূর। নূর এবার ঝটপট সোজা হয়ে সামনে তাকালো। দেখল ওর আম্মু ওর সামনে দাঁড়িয়ে আছে, আর মুখে আছে এক অদ্ভুত হাসি। নূর সামনের দিকে তাকিয়ে সবকিছু ঘোলাটে দেখল। জ্ঞান হারালো নূর, সাহসে কুলিয়ে উঠতে পারল না ও। এত কিছু দেখার জন্য ও প্রস্তুত ছিল না। জ্ঞান হারালো নূর, আর বেশি কিছু দেখার আর ভাবার সুযোগ পেল না। তারপর কখন ওর জ্ঞান ফিরল মনে নেই, তবে যখন চোখ খুলল তখন পাশে বসে থাকা মানুষটাকে দেখে অনেক বেশি অবাক হল ও। ওর মা বসে আছে ওর পাশে, ওর হাতে হাত রেখে। কিছুক্ষণের জন্য নূর স্তব্ধ হয়ে গেল, বুঝতে পারছে না এটা কি কোনো মিরাক্কেল নাকি মরীচিকা। আশেপাশের কাউকে দেখছে না ও, কারোর উপস্থিতি ওর জানান দিচ্ছে না ওর মা ছাড়া। মা মেয়ে কিছুক্ষণ নিজেদের দিকে চাওয়াচাই করতে লাগল।
একটা সময়ে নূরের মায়ের চোখ থেকে জল গড়াতে দেখেই নূরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল, তাহলে এটা কি সত্যি? নূর ওর মাকে হঠাৎই ঝাপটে জড়িয়ে ধরল। হাঁপাচ্ছে নূর, বিশ্বাসই হচ্ছে না যে ওর মায়ের কাছে। আশেপাশে সবাই ওদেরকে ঘিরে রয়েছে। নূর ওর মাকে জড়িয়ে ধরে এবার কেঁদে ফেলল। নূরের মা ও নূরকে জড়িয়ে ধরে কাঁদছেন। মা মেয়ের এই হৃদয় ভাঙা কান্না সকলের মনকে মোমের মতো গলিয়ে দিল। প্রিয়ন্তী মোস্তাফাও কেঁদে ফেললেন, শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছলেন। নূর ওর মায়ের দিকে তাকালে ওর মা নূরের চোখটা মুছিয়ে দিয়ে নূরের কপালে ভালোবাসার পরশ এঁকে দিলেন। নূর এখনও কেঁদেই চলেছে, ওনার দিকে তাকিয়ে দূর থেকে সবটা দেখছে আয়াস। নূরের মা ওনার ভাঙা কণ্ঠে বললেন, আমার মেয়েটা এত বড় হয়ে গেল, আমি তো জানতেই পারলাম না। হ্যাঁ। নূর এবার দ্বিগুণ স্বরে কান্না করে উঠল, আম্মু। উনি নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। সকলেই চুপচাপ। দূরে দাঁড়িয়ে আছেন আরাফাত সাহেব, ওনার চোখ থেকেও আজ জল ঝরছে। ভীষণ রকম খুশি তিনি, তবে ভয় পাচ্ছে অপমানিত হওয়ার আর তীব্র ঘৃণা পাওয়ার জন্য। যদি সবাই ওনাকে দূরে সরিয়ে দেয় তাহলে উনি কিসের ভিত্তিতে বাকিটা জীবন পার করবে? রেদোয়ান থমথমে মুখে দাঁড়িয়ে রয়েছে। ছেলেরা এত সহজে ভেঙে পড়ে না, কঠিন সময়ও নিজেদেরকে পাথরের মতো শক্ত করে রাখে, তাই রেদোয়ান ও হয়তো এখনও ঠিক তাই করছে। নূরের মা নূরকে ছাড়িয়ে বললেন, কি হয়েছে নূর, এত কাঁদে কেউ? তুমি কাঁদলে তোমার বাচ্চাটাও যে কষ্ট পাবে। নূর কান্নার বেগ কমিয়ে বলল, তোমাকে আমি কতদিন দেখি না আম্মু, তার হিসাব নেই। তুমি কি আমাকে একটুও ভালোবাসতে না বলো তো? এমন কেন? তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? কথাটা শোনার সাথে সাথে আয়াস রুম থেকে বেরিয়ে গেল। নূরের মা আয়াসের যাওয়ার দিকে তাকালেন, তারপর নূরের দিকে মনোযোগ দিয়ে বললেন, সময় ও ধৈর্যের পরীক্ষা নেই নূর, আমিও যে সেই পরীক্ষা দিচ্ছিলাম, আর দেখো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি ফিরে এসেছি। তুমি কি খুশি না বলো? নূর ওনাকে আবার শক্ত করে জড়িয়ে ধরলেন। রেদোয়ান বলে উঠল, আম্মু তোমার মেয়েই কি সব? আমি কি তোমার চোখে পড়ি না বলো? কথাটা শুনতাই সবাই হেসে ফেলল। নূরের মা রেদোয়ানকে হাত দিয়ে ইশারা করতেই রেদোয়ান ছুটে গেল। উনি আর এক হাত দিয়ে রেদোয়ানকে জড়িয়ে ধরলেন। উনি ওনার দুই ছেলে মেয়েকে সমান ভালোবাসা দিয়ে কাছে টেনে নিলেন। মায়ের ভালোবাসা হল সবচেয়ে খাঁটি, যার মাঝে নেই কোনো খাদ। রাত ৩টে। হঠাৎ করে নূরের ঘুম ভেঙে যেতেই নূর দেখল ঘরটা অন্ধকার। অন্যদিন ঘরের মাঝে রিংটাইটটাও জ্বলে, আর আজ তাও জ্বলছে না। ঘুটঘুটে অন্ধকার ঘর, কিছু বোঝার উপায় নেই। বিছানা থেকে নামল নূর। ফ্লোরে পা রাখতেই মনে পড়ল ওর আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তারপর কখন যে ওর দু চোখ ভরে ঘুম চলে এলো তা মনে নেই। এক পা বাড়াল নূর। আর সেই রুমে আছে কি তারও কোনো খেয়াল নেই। ঘরের লাইটটা জ্বালাবে। অন্ধকারে হাঁটতে গিয়ে হালকা হোঁচট খেয়ে পড়ে গিয়েও সামলে নিল। অন্ধকারে খানিকটা হলেও ভয় লাগছে। লাইটটা জ্বালাতে যাওয়ার জন্য সুইচ বোর্ডের দিকে যেতে গেলেই ব্যালকনির দিকে নজর গেল ওর। আগুনের ফুলকি জ্বলছে অল্প পরিমাণে। দূর থেকে তা জোনাকি পোকার মতো লাগলেও তা নয়, এটুকু নূর বুঝল। নূর সেই আগুনের ফুলকিকে লক্ষ্য করে এগোতে গেলেই হঠাৎ আগুনের ফুলকিটা অদৃশ্য হয়ে গেল। থেমে গেল নূর। হঠাৎ পিছন থেকে ওকে কাছে টেনে নিতেই ক্ষণিকের জন্য চমকে গেল। পেটে হাতের আলতো স্পর্শে নূরের শরীরে শিহরণ বয়ে গেল, বুঝে গেল যে সেটা আশ। খানিকটা কম্পমান কণ্ঠে বলল, আপনি? নূরের কথাটা শেষ হতেই পাশ থেকে বিদঘুটে এক ধোঁয়া বয়ে গেল। ধোঁয়াটা নাকে যেতেই নূর কেশে উঠল। এটা হলো সিগারেটর বিদঘুটে গন্ধ, যা নূর একদম পছন্দ করে না। নূর একটু ভয় পেয়ে বলল, ছাড়ুন। হুট করেই নূরের অনুভূতি জাগল যে নূর হাওয়ায় ভাসছে। বুঝতে অসুবিধা হলো না যে আয়াস ওকে কোথাও নিয়ে যাচ্ছে। নূর চুপটি করে আয়াসের গলাটা জড়িয়ে ধরল। নূর আগে কখনো আয়াসকে সিগারেট খেতে দেখেনি, তবে আজকে সিগারেট খেতে দেখেও খুব একটা অবাক হলো না বা চমকালো না, কারণ পুরুষ মানুষরা একটু আধটু খেয়ে থাকে, কখনো তা নিত্য নয়টি শখের বশে বা কখনো কষ্ট লাঘব করতে।
হঠাৎ নূরকে একটা চেয়ার বসালো, তারপর এই অন্ধকারের মাঝে লাইটারের আগুনটা দিয়ে সিগারেটটা জ্বলে উঠল। নূর একটু চমকে গেল। সিগারেটের আগুনটা কালো রঙের মোমবাতিটাতে ধরতেই মোমবাতিটা জ্বলে উঠল। নূর শুকনো একটা ঢোক গিলল। ক্যান্ডেল লাইট ডিনারে মানুষ এমন একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করে, কিন্তু এটা তো তেমনটা নয়। এই নিশি রাতের কি নাম হওয়া উচিত তা নূর কেন আয়াসের ও হয়তো জানা নেই। হঠাৎই সিগারেটের ধোঁয়া বাতাসে ছুটে চলার সাথে সাথে বিপরীত দিক থেকে প্রশ্ন ছুড়ে এলো, কেমন আছো নূর? কথাটা শোনার সাথে সাথে নূরের কলিজা কেঁপে উঠল। শাড়ির আঁচলটা খামচি মেরে ধরল নূর। মানুষটা ওকে নূর বলে ডাকল, কিন্তু তার বলার ভঙ্গি তো এমন নয়, সে তো ডাকে আফু সোনা। নূর নিজেকে সামলে নিয়ে খানিকটা ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ভালো। কথাটা বলে নূর থেমে গেল। আয়াস খানিকটা নিস্তব্ধতা বজায় রেখে বলল, জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? নূর খানিকটা অবাক হল, তবু এখনই হতাশ হল না, সাহস নিয়ে বলল, কেমন আছেন আপনি? হঠাৎই হো হো করে খানিকটা উন্মাদনার সুরে আয়াস হেসে বলল, ভালো নেই আমি। নূর অবাক হল এমন কথা শুনে। তার তো ভালো থাকার কথা, সে তো তার মাকে ফিরে পেয়েছে, এতদিন পর নিশ্চয়ই তার ভালো থাকা উচিত। কেন? আয়াস মুখের মুচকি হাসিটা মেলে দিয়ে বলল, আজ আমার আফু সোনার মৃত্যু বার্ষিকী, তাই। কথা শোনা মাত্রই নূর কেঁপে উঠল, হাত পা কেমন যেন হয়ে গেল, মুখ দিয়ে কথা বার হচ্ছে না। ও একটা জলজ্যান্ত মানুষ বসে আছে, আর লোকটা বলে কি না তার আফু সোনা মরে গেছে। নূর কথা বলার সাহস পাচ্ছে না, খানিকটা রাগ ও হচ্ছে। জানো তো আমি একটা পাগলবদ্ধ পাগল, বলতে পারো মেন্টাল। নূর চোয়াল শক্ত করে আছে, সত্যিই পাগলের প্রলাপ পড়ছে। রেগে গিয়ে বলল, কি বলছেন কি এসব? আয়াস সিগারেটটা আর একবার টেনে বলল, এই দেখো নূর, তুমি বিশ্বাস করছো না, আমি তো বলছি আমি পাগল। সায়েন্টিস্ট হয়ে আরও পাগল হয়ে গেছি। সারাদিন মাথার ভিতর কত সূত্র, কত থিওরি কিলবিল করে, রাতে আমি কখনো ঘুমাতেই পারি না। ওরা আমাকে ঘুমাতেই দেই না, শুধু বারবার বলে আয়াস কিছু তো আবিষ্কার কর, ইউ আর সাচ আ লুজার। কিন্তু আমি লুজার না, আই এম নট আ লুজার, আই এম নট। আমি জিনিয়াস, জিনিয়াস আমি। নূর চুপ করে রইল। আয়াসের এমন কথা শুনে ওর আর কিছু বলতে ইচ্ছা করছিল না। আয়াস আবার বলতে শুরু করল, সালটা 2012, তখন আমি সবে 22 বছরের একটা ছেলে। কথাটা শুনতাই নূরের চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলছে এসব উনি? এটা 2021 আর উনি 2012 কথা বলছেন। তখন ওনার বয়স যদি 22 হয় তবে এখন ওনার বয়স 31, কিন্তু উনি তো এখন 28। কথাটা নিজের মনে মনে ভেবে নূর থেমে গেল। আয়াস বলল, 22 বছরের একটা ছেলে যার মাথায় ছিল ঝাঁকড়া ঝাঁকড়া কোকড়া চুল, মুখে কোনো দাড়িই ছিল না। চোখে পড়ত মোটা ফ্রেমের চশমা। ঢাকা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে পাড়ি দেই আমেরিকার সবচেয়ে বড় দেশ নিউ ইয়র্কে। সেখানকার টপ ইউনিভার্সিটিতে ভর্তি হয়। প্রথমে তো একটা বাংলাদেশি ছেলে, সেখানে গিয়ে একা থাকতাম। রাগজিং হতো অনেক। কখনো বা বলতো 45 তলা উঁচু বিল্ডিং এর ছাদের ধার দিয়ে হাঁটতে, কখনো বা বলতো ব্লেড দিয়ে হাত কাটতে। স্বভাবে বড্ড শান্তশিষ্ট ছিলাম, তাই কখনো কিছু বলতে পারতাম না। মনে মনে ভীষণ কষ্ট হতো, ইচ্ছা হতো বেরিয়ে চলে আসি। মা ছিল না, আমার বাবা ঠিক করে কথা বলতো না, ঘরবন্দি থাকতেন। ছোট ভাই আহান, সে তার নিজের মতো ব্যস্ত থাকত। সবাই তাকে বড় ভাবতো আর আমাকে ছোট। হা 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 হা। রাগ করে আর দেশে ফিরতে ইচ্ছা হয়নি। সব সহ্য করতাম। ক্লাস টেস্টে টপ করতে লাগলাম, তাই হিংসার জন্য রুমমেটরা পড়তে দিত না। ঠিক করলাম আলাদা বাসা ভাড়া নেব, তাতে রুমমেটরা তীব্র আপত্তি জানালা, তবুও অনেক চেষ্টায় বাসা ভাড়া নিলাম। প্রতি মাসের ভাড়া হতো কয়েকশো ডলার। খানদানি পরিবার, আমার টাকা পয়সা অহেল।
ছোটবেলায় দাদানের কাছে শুনেছিলাম যে এই টাকা নাকি 7টা পুরুষ খেয়েও শেষ হবে না। এটা তারপর মনে হলো যে সত্যি। এটুকু শুনতাই নূরের চোখ মুখ ছোট হয়ে গেল। অনেক কিছু বলছে আয়াস, এগুলোর সত্যতা নূর জানে না, তবুও জানতে ইচ্ছা করছে ভীষণ। যেই বাসা ভাড়া নিয়েছিলাম সেই বাড়িতে একটা মেয়ে থাকত, নাম ছিল এনিরা আফসানা। মেয়েটাকে আমি চিনতাম না, সে ছিল আমার সিনিয়র 3 বছরের। একদিন কলেজ থেকে ফিরছিলাম, হঠাৎই মেয়েটাকে দেখে চোখ আটকে যাই আমার। তার ওপরও তো লাভটাভ বুঝতাম না, তাই লাভ অ্যাট ফার্স্ট সাইডে বিশ্বাস করিনি আমি সেদিন, বাট ইট ওয়াজ। যাই হোক, কলেজে কোনো ফ্রেন্ডও ছিল না আমার, একাই ওর কাছ থেকে জিজ্ঞাসা করে জানলাম তার নাম এরিনা আফসানা। একদিন কলেজ শেষে তার পিছু ও নিলাম, দেখলাম সেও সেই বাড়িতে থাকে যেখানে আমি থাকি। ভেবে খুশি হয়েছিলাম যে আমরা একই বাড়িতে থাকি। সে থাকে নিচের তলায় আর আমি ওপর তলায়। তার বাবা ছিল বাড়ির ওনার। বিশ্বাস করো, ওকে দেখে আমার চোখ ধাঁধিয়ে যেত, তার প্রতি অ্যাট্রাকশন বাড়তে লাগলো। আমি যে ছেলে নিজের ঘর থেকে বার হতাম না, সে তার পাল্লায় পড়ে না খেয়ে না ঘুমায় সারাদিন তাকে ফলো করতাম। স্ট্রেঞ্জ না? নূরের দিকে ইশারা করল। নূরের চোখ থেকে জল গড়াচ্ছে। নূর মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানাল। আয়াস আবার হো হো করে হেসে বলল, অবভিয়াসলি স্ট্রেঞ্জ। নূর কৌতূহল নিয়ে বলল, তারপর? আয়াস দীর্ঘশ্বাস টেনে বলল, তারপর শুনবে। নূরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে, তারপর? নির্বিকার কণ্ঠে আয়াস বলে উঠল, লাভ অ্যাট ফার্স্ট সাইড নামের একটা নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়লাম। পড়াশোনা নামক নেশাটা ছুটে গেল আর ভালোবাসা নামক নেশাটা বেড়ে গেল। নিজের মনে মনে তার নামটা ধরে ডাকতেও ভালো লাগত। একদিন তার নামের বুলি আওড়াতে আওড়াতে বলে উঠলাম, আফু সোনা। নামটা এক নিমেষেই মাথায় গেঁথে গেল। বেশ কয়েকবার নামটা উচ্চারণ করলাম, দেখলাম জোশ একটা ব্যাপার আছে নামটাতে, কি সুন্দর। আফু সোনা। কথাটা শোনা মাত্রই নূর শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। এতদিন ধরে যেটাকে নিজের নাম ভাবত, আজ সেটা অন্য একজনের নাম হিসাবে শুনছে, ভাবলেই গায়ে কাটা দিয়ে উঠছে ওর। নূর চুপচাপ শুনছে। আপাতত আফু সোনা নামটার ওপর ঘৃণা চলে এসেছে। নামটা নিতে নিতে বিছানা থেকে লাফ দিলাম। ঘড়ির দিকে তাকালাম, তখন বাজে বিকাল 4:30। এই সময়টা ছিল ওর ইভিনিং ওয়াকের টাইম। তাকে ফলো করতে করতে এটা আমার ও একটা ডেইলি রুটিনে পরিণত হয়েছিল। তাড়াতাড়ি বেরিয়ে যেতেই দেখি সে আমার অনেক আগেই বেরিয়ে গেছে, তবে তার যাওয়ার জায়গাটা অনেকটাই নির্দিষ্ট, তাই আমার যেতে খুব একটা অসুবিধা হলো না। আমি সেদিন সেই জায়গাটাতে গেলাম। জায়গাটা ভীষণ রকম সুন্দর ছিল। বিরাট একটা লেকের পাশে। কত মানুষ সেখানে বসে থাকত, গল্প করত। আমি সেখানে গেলাম, বেশ কিছুক্ষণ টহলদারি করেও খুঁজে পেলাম না। অস্থির লাগছিল ভীষণ। এমনিতেই উইকেন্ড বলে কলেজে যাওয়ারও সুযোগ পাইনি, আর রুম থেকেও খুব একটা বার হতে পারিনি। রাগ আর বিরক্তি দুটোই সমানভাবে কাজ করছিল। পুরো জায়গাটা খুঁজেও না পেয়ে বাসাতে ফিরছিলাম। পথে ফেরার সময় দেখি রাস্তায় একটা ছোট বাচ্চা গোলাপ হাতে দাঁড়িয়ে আছে। লাল তাজা গোলাপ। ভীষণ রকম সুন্দর। অনেক উপন্যাস পড়ার অভ্যাস ছিল আমার, তাছাড়া অনেক সিনেমাতেও দেখেছি যে কি সুন্দর প্রেমিক প্রেমিকাকে গোলাপ দিয়ে প্রপোজ করে। আমারও ভীষণ রকম ইচ্ছা ছিল যে এরকম কখনো গোলাপ হাতে কাউকে নিজের মনের কথা জানাবো। ইচ্ছা ছিল এনিরাকে কখনো এমন ভাবে বলবো। কথাগুলো ভাবতে ভাবতে অনেকক্ষণ ধরে গোলাপগুলোর দিকে তাকিয়েছিলাম। বাচ্চাটাও ভেবেছিল যে আমি বোধহয় গোলাপগুলো কিনবো, তাই সে আমার দিকে এগিয়ে আসতে গেলেই আচমকা আমি সেখান থেকে চলে যাই। সেদিন বোধহয় বাচ্চাটাকে অজান্তেই হার্টে ফেলেছিলাম খুব। কথাটা বলে খানিকক্ষণ থামল আয়াস। মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে একটা গাছাড়া ভাব নিতেই নূর বেশ লম্বা সুরে বলল, তারপর কি হলো বলুন। আয়াস চুপ করে আছে, কিছু বলছে না। নূর ও আয়াসের উত্তরের অপেক্ষায় রইল, কিন্তু আয়াসের চোখটা যেন ক্রমেই বুজে আসছে, হয়তো চোখে ঘুম ভর করছে ভীষণ রকম। আয়াসের চোখজোড়া বুজে আসবে তার আগেই নূর একটু রাগী কণ্ঠে বেশ উচ্চস্বরে বলল,
কি হলো বলছেন না কেন? অন্যর চোখের ঘুম হারাম করে নিজে কিভাবে ঘুমাচ্ছেন আপনি? কথাটা শোনামাত্রই আয়াস একটু হতচকিত হয়ে বলল, ওয়েট একটা সিগারেট ধরায়, নেশায় পারে নেশাকে কাটাতে। নূরের চোখ দিয়ে টুপিয়ে পড়া জলটা নূর হাত দিয়ে মুছে নিল, শুনবে ও কষ্ট হলেও শুনবে। আয়াস সিগারেটের ধোঁয়াটা বাতাসে উড়িয়ে বলল, তারপর কি যেন বলছিলাম আমি। নূর দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। একটা মানুষ কিভাবে এত উদাসীন হতে পারে? আয়াস নূরের মুখের কাছে এগিয়ে গিয়ে বললাম, কতটুকু বললাম আফু সোনা? ওপস নূর। নূরের শরীরটা তিরতির করে জ্বলে উঠল। আয়াস সরে এসে আবার ধীম ধরা কণ্ঠে বলল, তারপর ফিরলাম সেই বাসায়, গালে হাত দিয়ে গম্ভীর হয়ে বসে আছি আমি, ভাবছি মেয়েটা কোথায় যেতে পারে, তাকে অনুসরণ করছি। 1 সপ্তাহ হলো মাত্র, তাকে এই কদিন সেই লেকের ধার ছাড়া কোথাও যেতে দেখিনি। তার পরিবারের লোকজন ও যথেষ্ট স্বাধীনতা দিত তাকে। মনের মধ্যকার চঞ্চল ভাবটা কাটছিল না তখনও, তাই খানিকটা ব্যতিব্যস্ত হয়ে নিচে গেলাম, কারণ আসার সময় কাউকে দেখিনি। তাছাড়া আমি ছাড়া এই বাড়িতে আর একজন ভাড়াটিয়া থাকেন, তারা 3 তলাতে, তারা খুব কম নামতেন নিচে। ফেরার সময় এনিরার বাবা মাকে কোথাও দেখিনি, তাই একটু উকি ঝুঁকি দিয়ে নিচে নামলাম। সার্ভেন্টগুলো আজ আসেনি। এই বাড়িতে থাকতাম ঠিকই, কিন্তু কে কোথায় থাকে বা কারোর সাথে সেভাবে ঘনিষ্ঠ আলাপচারিতা হয়ে ওঠেনি। শুধু 3rd ফ্লোরের দম্পতির একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তাকে হাত নাড়িয়ে ইশারা করে কথা বলি মাঝে মাঝে, না হলে তেমন একটা মিশতে পারতাম না। সিঁড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালাম। ঠিক যেমন চোর এসে যেমন করে দেখে ঠিক তেমনভাবেই এরিনার ঘরটা দেখতে মন চাইছিল ভীষণ। তার কোনো ছবি আমার কাছে ছিল না, তাই ভাবলাম তার রুমে গিয়ে যদি কোনো ফটো ফ্রেম থেকে কোনো ছবি মোবাইলে ক্যাপচার করতে পারি তো মন্দ হবে না। আমার মতো ভীতু ছেলেটা যে হুট করে এতটা সাহস পেয়ে গিয়েছিল সেদিন আমি তা বুঝতে পারিনি। প্রথম ঘরে ঢুকে বুঝলাম সেটা তার বাপ মায়ের ঘর, তাই দ্রুত বেরিয়ে এসে পাশের ঘরে গেলাম। তারপর ঢুকতেই দেখলাম ফটো ফ্রেমে তার একটা সুন্দর হাসি হাসি মুখের ছবি। ফটোটা দ্রুত তুলে নিলাম মোবাইলে। তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে যাব তখনই পায়ে একটা ডায়েরি জাতীয় কিছু পড়তেই হাতে তুলে নিলাম। অন্যর ডায়েরি কখনো তার পারমিশন ছাড়া খোলা উচিত না, তাই আমার মাঝেও খানিকটা দ্বিধা আর সংকোচ কাজ করছিল, কিন্তু ইচ্ছাও জাগছিল প্রবল যে পছন্দের একটা মানুষের গোপন কিছু তথ্য জেনে তাকে আরও ভালোভাবে জানার। ডায়েরিটা চম্পট খুলতেই দেখলাম প্রথম পাতায় লেখা, হে I am Anira Carson, it is too personal, don't open it. লেখাটা দেখে ডায়েরিটা খুলে দেখার ইচ্ছাটা 200 গুণ বেড়ে গেল। স্বাভাবিক ডায়েরির প্রথম পাতায় কেউ এমন লিখলে তা যে কেউ দেখতে চাইবে। ঝটপট প্রথম পাতা খুলতেই কোনো লেখা পেল না। তারপর বেশ কয়েকটা পাতা উল্টালেও তাতে বিশেষ কিছু পেলাম না। রোজকারের কথাগুলো লিখে রাখত সে। তার পাতার কোথাও আমার নামটা একবারও উল্লেখ ছিল না, যার দ্বারা বোঝা যায় যে সে আমাকে চেনেই না, অথচ আমি তাকে বোকার মতো ফলো করেই চলেছি। ভেবে একটু স্টুপিড মনে হলো নিজেকে। বোরিং লাগছিল বেশ। তার সম্পর্কে জানার মতো কিছুই ছিল না, তবে লাস্ট পাতায় এসে জানলাম অনেক কিছুই। কথাটা সেই হতেই নূর প্রশ্ন করে উঠল, এনিরা আফসানা থেকে সে এনিরা কারসন হলো কিভাবে? নূরের তীক্ষ্ণ কণ্ঠের এই প্রশ্নে আয়াস হেসে উঠে বলল, তারপর শোনো। নূর রেগে গেল, ওর প্রশ্নকে উপেক্ষা করাই। ডায়েরিতে লাস্ট যে কথাটা লেখা ছিল তা হলো ক্যারেন বলে একজন তাকে বেশ কয়েকদিন ধরেই উত্ত্যক্ত করছে, আর তা নিয়ে সে ভীষণভাবে বিরক্ত। তাই সে আজ ছেলেটার সাথে এর একটা সমঝোতা করার জন্য দেখা করতে যাবে। লেখাটাতেই শেষ। আয়াস ডায়েরি বন্ধ করে নিজের ঘরের দিকে ছুটলাম। ক্যারেন ছেলেটার ওপর রাগ হচ্ছে ভীষণ। তাকে সামনে পেলে ও বেধড়ক পেটাতাম হয়তো। কথাটা ভেবে শুয়ে পড়ল আয়াস। রাগ বাড়লে শুয়ে পড়লে নাকি তা কমে যায় তারই প্রচেষ্টা, আর রাগও কমল। কথাটা বলে আয়াস থেমে চোখ বন্ধ করলেই নূর আবার বলে উঠল, কি হলো, থেমে গেলেন কেন? বলুন তারপর কি হলো? আয়াস একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, It was all about love at Akestone side and I killed her.
কথাটা বলে হো হো করে হাসতেই নূর শিউরে উঠল, দাঁড়িয়ে পড়ল নূর। কি বলছেন কি এসব? আর ইউ ম্যাড? আয়াশও উঠে দাঁড়িয়ে নূরের কাছে গিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে বলল, I am mad just because of you cause I love you. You are my addiction, my favorite addiction. তুমি আমার প্রিয় নেশা। কথাটা শেষ হতে দেরি হলো না, নূর সপাটে একটা চড় বসিয়ে দিল আয়াশের গালে। চলবে।